সদ্য শেষ হয়েছে গুজরাট পর্ব। মনে হচ্ছে যেন কবেই ফিরেছি। মাত্র একদিনের বিশ্রাম, আর তারপরে শুরু হলো নতুন এক যাত্রা। আর এবারের গন্তব্য জেলা বা রাজ্য নয়, দেশের সীমানা পেরিয়ে লক্ষ্য এবার পাহাড়, ইতিহাস আর অদ্ভুত এক সাংস্কৃতিক মেলবন্ধনের দেশ নেপাল। শিয়ালদা স্টেশন থেকে আমরা চেপে বসলাম গঙ্গাসাগর এক্সপ্রেসে। গন্তব্য বিহারের জয়নগর। এখন সময় 8:30 বাজে। আমরা এসে পৌঁছলাম জয়নগর স্টেশনে। এখান থেকে 1 ঘন্টা 16 মিনিটের জার্নি করে পৌঁছাবো নেপালের জনকপুরে। ট্রেনটি নির্ধারিত সময় প্রায় 15 মিনিট আগে চলে এসেছে। তো দেখা হবে নেপালে। প্রায় 14.5 ঘন্টা জার্নির পর ট্রেনের জানলা দিয়ে তাকিয়ে দেখতে কখন যে শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির সান্নিধ্যে চলে এসেছি বুঝতে পারিনি। আর এদিকে শ্রীকৃষ্ণ ট্যুর অ্যান্ড ট্রাভেল আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছিল সুন্দর লাক্সারি একটা বাস। এই বাসে করেই আমরা আমাদের যাত্রা শুরু করব। পাতলা গলির পথ পেরিয়ে আমরা ধরলাম হাইওয়ে। সামনে আরও 38 কিলোমিটারের পথ। মনে হচ্ছিল যেন ধীরে ধীরে আমরা এক নতুন গল্পের দিকে এগিয়ে চলেছি। আর এই যে পথে পড়ল নেপাল ও ভারতের চেকপোস্ট। এখানে ভারত ও নেপালের আর্মিরা আপনার বৈধ আইডেন্টিটি কার্ড চেক করবে, তাই সেটিকে আগে থেকেই হাতে রাখতে হয়। প্রচণ্ড রোদ, ওয়েদার খুব সুন্দর, মানে আকাশটা একদম পুরো পরিষ্কার। যেটা ভয় পাচ্ছিলাম বৃষ্টি সেটা হয়নি, ভালো লাগছে। এখনও ভেতরে যাইনি, ভেতরে পারমিট করাতে হবে, পারমিট হলে পরে তারপরে ভেতরে উঠছি। তো সঙ্গে থাকুন, নেপালে গিয়ে আপনাদের সঙ্গে বাকি জিনিসগুলো সব শেয়ার করছি। তো সবার আগে যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে রুম ট্যুর। এই হচ্ছে আমাদের হোটেল। আর হোটেলের রুমগুলো সত্যিই খুব সুন্দর, বেশ বড় বড়, অনেকটা স্পেসিয়াস। শ্রীকৃষ্ণ ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমাদের জন্য সত্যিই খুব সুন্দর ব্যবস্থাপনা করে রেখেছিল। আর সামনে এই জানলাটা খুললেই একটা অপূর্ব মনোরম দৃশ্য, যা আপনার মনকে আকর্ষণ করবেই। দুপুরের খাওয়া দাওয়া পর্ব আর একটুখানি বিশ্রাম সেরে আমরা বেরিয়ে পড়লাম ঘুরে দেখতে রামায়ণে বর্ণিত জনক রাজার দেশ জনকপুর। আর এখানে ভারতের বিহার আর নেপালের সংস্কৃতির অসাধারণ একটা মেলবন্ধন খুঁজে পাওয়া যায়। আর এখানকার ভাষা মূলত মৈথিলি, আর মানুষদের মুখে সেই সহজ আতিথেয়তা যা আপনাকে আরও আপন করে নেবে। এখানকার স্থানীয় টোটোয় চেপে আমরা ঘুরে দেখলাম রামায়ণের সেই পবিত্র স্থানগুলো। ভগবান রাম স্বয়ম্বর সভায় সীতার হাত জেতার জন্য হরধনু ভঙ্গ করেছিলেন, এ কথা আমরা সবাই জানি। সেই ধনুকের অংশ পতিত হয়েছিল নেপালের ধনুষা ধামে। আমরা গেলাম সেই জায়গাটিতেই। এখন এলাম স্বর্গদ্বারে। আগে যেটা দেখালাম সেটা হচ্ছে যেখানে হরধনু ভঙ্গ হয়েছিল, তার একটা অংশ হয়তো ওই পুকুরের জলে ছিটকে পড়েছিল। আর এখন আমরা এসেছি স্বর্গদ্বার। কানে বাজছিল পুরনো কাহিনীর সেই গল্প, আর চোখে দেখছিলাম সে মাটির গন্ধ। সব মিলিয়ে মনটা যেন একদম ভালো হয়ে গেল। একের পর এক ঘুরে দেখলাম মহাকাল মন্দির, গঙ্গারতি স্থান, জনক রাজার রাজদেবী মন্দির, যেখানে কথিত আছে সীতার বিদায় পর্ব অনুষ্ঠিত হয়েছিল। আর কিছু দূরেই নলাখা মন্দির, দেবী সীতার জন্মস্থান হিসেবে ধরা হয়। আমরা এখন আছি জনকপুর ধামে, আর আমরা এখন বর্তমানে আছি মা রাজদেবী মন্দির। এটা হচ্ছে রাজা জনকের কুলদেবী মন্দির। আর কথিত আছে এখানে থেকেই যখন সীতা এবং শ্রীরামের বিবাহ হয়, এখান থেকেই বিদায় পর্ব সারা হয়েছিল। চলুন সেই মন্দিরটা আমরা ঘুরে দেখি। আর এই যে এই জায়গাটি দেখছেন, আর এই হলো জনক রাজার কুলদেবী। এটাই হচ্ছে জনক রাজার কুলদেবীর মন্দির। আর এখানেই শোনা যায় সীতার বিদায় পর্ব সাঙ্গ হয়েছিল। সত্যি কথা বলতে এক নিমেষের জন্য মনে হচ্ছিল সেই ঐতিহাসিক যুগে আমরা চলে গেছি। মন প্রাণ ভরে কুলদেবীর আশীর্বাদ নিলাম, আর আপনাদেরও মঙ্গল কামনা প্রার্থনা করলাম। আর এর জন্য অবশ্যই ধন্যবাদ জানাই শ্রীকৃষ্ণ ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে, যারা এত সুন্দর একটা ট্যুর অর্গানাইজ করেছে। আর এখন আমরা প্রবেশ করছি নলাখা মন্দির। আর এই স্থানটিকেই মনে করা হয় দেবী সীতার জন্মস্থান। সাদা মার্বেল, দৃষ্টিনন্দন স্থাপত্য আর ইতিহাসের গন্ধে ভরা এই মন্দির আমাদের থমকে দাঁড় করিয়েছিল। ভাবতেও অবাক লাগে 1910 সালে
মাত্র 9 লক্ষ টাকায় খরচে তৈরি হয়েছিল এই অপূর্ব নিদর্শনটি। ভারতীয় 7 টাকার টিকিট কেটে আমরা এবার ভেতরে প্রবেশ করব, যেখানে রাম ও সীতার বিবাহ সম্পন্ন হয়েছিল। শরীরের সমস্ত ক্লান্তি যেন নিমেষেই মিলিয়ে গেছে কোথায়। আর একটা কথা আপনাদের জানাই, যে স্থানীয় টোটোগুলি করে আমরা ঘুরেছিলাম, মাথা পিছু 150 টাকা করে লেগেছিল আমাদের ইন্ডিয়ান টাকা। ইন্ডিয়ান রুপিস 100 টাকা মানে নেপালে 160 টাকা। আমাদের নেপাল সফরের আজকে প্রথম রাত আমরা কাটাচ্ছি জনকপুর ধামে। আগামীকাল সকালে আবার বেরিয়ে পড়ব কাঠমান্ডুর উদ্দেশ্যে। আজকে আমরা এখন সবাই ডিনার করতে বসেছি। আজকে আমাদের ডিনারে রয়েছে ভাত আর মাংস। দিনের শেষে আমাদের সকলেরই শরীরটা ক্লান্ত, কিন্তু মন ভরে গেছে অপূর্ব নিদর্শনগুলি দেখে। তাড়াতাড়ি রাতের খাবার সেরেই ঘুমিয়ে পড়তে হবে, কারণ আগামীকাল পথ আরও লম্বা। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের যে নেপাল ট্যুর তার আজকে দ্বিতীয় দিন। আজকে সকাল হয়েছে, পরিবেশ মোটামুটি ঠান্ডা লাগছিল ভোরের দিকে। তো যাই হোক, আজকে আমাদের দ্বিতীয় দিনে আমরা ব্রেকফাস্ট করে জার্নি শুরু করব। সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা কাঠমান্ডুতে পৌঁছাতে। তো দেখা হবে কাঠমান্ডুতে গিয়ে। আমরা প্রায় অনেকটা রাস্তা এসে গেছি, এখন একটা ধাবার কাছে দাঁড়িয়েছে, এখন চা খাওয়া হবে। এখন বাজে সকাল 8:30। তো দেখে মনে হচ্ছে একদম দুপুরবেলা, এত রোদ আর এত ক্লিয়ার আকাশ। পাহাড়ি রাস্তা ধরে গাড়ি ক্রমশ উঁচুতে উঠছে, আর পাশ দিয়ে ছুটে যাচ্ছে বর্ষা ন্যাশনাল পার্ক। চা ব্রেকের পর অনেকটা জার্নি করে আমরা এখন আসলাম একটা জায়গায়, সামনেই নদী বয়ে যাচ্ছে। তো এখানে করব লাঞ্চ সেরে আবার রওনা দেবো কাঠমান্ডুর উদ্দেশ্যে। মানে আমি জাস্ট গাড়িতে বসে বসে ভাবছিলাম যে কাশ এরকম একটা জায়গা পেতাম যেখানে নদী বয়ে যাবে, গাছতলায় বসে বসে লাঞ্চ করবো প্রকৃতির মাঝে। তো যাই হোক, সেটা ফুলফিল হচ্ছে, সেটাও দেখাবো আপনাদেরকে। ভালো লাগছে, জায়গাটা খুব সুন্দর। আজ দুপুরের লাঞ্চ সারবো এখানেই। সত্যি কথা বলতে, যারা ভ্রমণ ভালোবাসেন তাদের কাছে খাওয়ারের রকম নয়, পথটাই আসল আনন্দ। কাঠমান্ডু এখনো পৌঁছাতে একটু সময় লাগবে, অ্যাপ্রক্সিমেটলি 205 কিলোমিটার বাকি আছে। তো আমরা যেরকম ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, বলেছিলাম আমরা এখানে লাঞ্চ করব, সুতরাং একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশে আমরা লাঞ্চ করছি। তো লাঞ্চ কমপ্লিট, এবার বাসে উঠবো, কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দেব। বিকেল তখন 4:45। আমরা পৌঁছলাম মনকামনা মন্দিরে। 1300 মিটার উচ্চতায় ত্রিশূল ও মৎস্যাংদি নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই মন্দিরে যেতে হয় রোপওয়ে করে। 2.8 কিলোমিটার পথ, মাথাপিছু 600 টাকা, কিন্তু সেই যাত্রা অবিশ্বাস্য অভিজ্ঞতার। যাই হোক, টিকিট আমাদের কাটা হয়ে গেছে, আর এবার শুরু যাত্রা। একটু ভয়ও লাগছিল, তবে এর আগেও আমার অভিজ্ঞতা অবশ্য আছে। কেবল কারের জানলা দিয়ে নিচে তাকালে দেখা যায় সবুজ উপত্যকা আর নদীর আঁকাবাঁকা পথ, যেন কোনো চিত্রশিল্পীর তুলিতে আঁকা এক অপূর্ব পৃথিবী। তো এই রোপওয়েতে এসে একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, সেটা হচ্ছে কারেন্ট চলে গেছে। তো আমরা আপাতত রোপওয়েতে ঝুলছি, পরপর সমস্ত রোপ আটকে আছে। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। ওই কেবিলে দেখুন 1 2 3 4 5 6 এই কারেন্ট এলো, আমরা আবার যথারীতি যাচ্ছি। अंकल आंटी भी हम लोगों के साथ है। মনোকামনা মন্দিরের একটা রাস্তা। এই পাহাড়টার উপরেতে আসলাম, খুব সুন্দর গোছানো, ভালো লাগছে। মন্দির চত্বরটাও খুব সুন্দর, প্রচুর দোকানপাট আছে, প্রচুর হোটেল রয়েছে। আপনারা চাইলে এখানে এসে স্টেও করতে পারেন, আবার এখান থেকে বেরিয়েও যেতে পারেন। তো আমরা জাস্ট মন্দির দর্শন করে বেরিয়ে যাব। মন্দিরে যখন আমরা ঢুকি তখন প্রায় সূর্য ঢলে পড়েছে পাহাড়ের পিছনে, আর মন ভরে যাচ্ছিল মন্দির চত্বরের অপূর্ব দৃশ্য দেখে। অবশেষে আসলাম মনোকামনা দেবী মন্দিরে, আর সকলের জন্য আমরা প্রার্থনা আমরা করলাম। তো অপরূপ দৃশ্য, তার সঙ্গে সঙ্গে মেঘ কেটে গেলে একটা সুন্দর রেঞ্জ, অন্নপূর্ণা রেঞ্জটাই দেখা যাচ্ছে। আর মন্দিরের ভেতরে আমরা খুব ভালোভাবে পুজো দিলাম, একদম ফাঁকা ছিল ভেতরটা, ভালো লাগে। পুজো যখন সম্পন্ন হলো তখন সূর্য ঢলে পড়েছে পাহাড়ের কোলে।
মন ভরে গেছে মন্দির চত্বরের অপূর্ব দৃশ্য দেখে। মনে হচ্ছিল এই ভ্রমণটা শুধু একটা ট্রিপ নয়, একটি আত্ম অন্বেষণ। ঠিক এই অনুভবের জন্যই বলি, আবার পোস্ত মানে নিজেকে খুঁজে নাও। তো এবার ফিরতে হবে, তার কারণ হচ্ছে 5টার মধ্যেই রোপওয়ে বন্ধ হয়ে যাবে। 5টার মধ্যেই বন্ধ হয়ে যাবে, সেজন্য তাড়াতাড়ি করে সবাই জাস্ট পুজো দিয়েই ফিরছি। অনেকটা লেট হয়ে গেছে। এই পর্বটি আমাদের নেপাল ভ্রমণের প্রথম পর্ব। আগামীতে আপনাদের জন্য থাকছে আরও পাহাড়, আরও ইতিহাস ও রোমাঞ্চকর মুহূর্ত। পর্বটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর শ্রীকৃষ্ণ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে ঘুরতে যেতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আবার পোস্ত, নিজেকে খুঁজে নাও, ফাইন্ড ইয়োরসেলফ।